শঙ্খপুরে ঘর্ম অসাধারণ না প্রত্যহ স্বর্গ মধ্য পাতার ত্রিভুবনে ধর্ম রক্ষার্থে জীবের সেবা করায়। জীবের সেবা করে আমি আমার পুরায় বনস্কার। তাই তো অনেক দিন হতে চললো আমি দেশ দেশান্তরে আমি একই রকম আমি অঝাগিরি করে চলেছি। তবে হ্যাঁ, আমি এই মুহূর্তে আমি সঙ্গে কিছু পরামর্শ করে আবার আমি সেই অঝাগিরি করতে যাব। একমাত্র মঠথালা চম্পকনগর অধিপতি চন্দ্র সদাগর, সে হচ্ছে আমার বাল্য বন্ধু। বন্ধুর বন্ধুত্ব রাখতেই হবে। যখনই বিপদে পড়ে তখনই আমায় স্মরণ করে, আমি তাকে কথা দিয়েছি। বেশ, তাই তো আমাকে স্মরণ করেছে, নিশ্চয়ই সে কোনো বিপদে পড়েছে। তাই কথাই কমলা। তব চরণে প্রণাম হয় প্রভু। তব সেবা করি কমলা, তব কল্যাণ হোক। ওগো, তুমি আমায় ডেকেছ? শোনো কমলা, তবে আমি ডেকেছি, তুমি তো জানো কমলা, প্রত্যহই আমি অঝাগিরি করে চলেছি। তিল মাত্র আমি আমার সেই গৃহ মাঝে থাকতেও আমি পারি না। সত্যি? তাই কিছুক্ষণের মধ্যে আমি এই বেরিয়ে যাব। মঠফলে আমার সে বাল্যবন্ধু চন্দ্র সদাগর সে বড় বিপদে পড়েছে। তাই আমি বলতে চাইছি কমলা, তুমি আমাদের যে রয়েছে দুই শিষ্য ছেলে ফনামনা, তাদেরকে তুমি সবসময়ের জন্য কাছে রেখো, কেমন? তুমি তোমার বুকে তাদেরকে আগলে রাখবে, কেমন? তাদেরকে আমি সর্বদাই সন্তান সমতুল্য করে বুকের মাঝে আগলে রেখেছি। কিন্তু জানো গো, তুমি সর্বদাই দেশ বিদেশে ওঝাগিরি করে বেড়াও। আচ্ছা আচ্ছা। সর্বদাই তুমি সর্প নিয়ে খেলাধুলা করো। হ্যাঁ ওগো, গৃহ মাঝে যখন আমি থাকি একা একা, আমার যে বড় চিন্তা হয়, আমার যে বড় ভয় হয়। তোমার ভয় হয়? হ্যাঁ। কি বলছো কমলা? তোমার প্রাণদেবতা হচ্ছে অসাধারণ তরী, যার গৃহ মাঝে যার প্রাণদেবতা, তার সহধর্মিণী কি ভয় হয়ে থাকতে পারে? হয়তো থাকার নয়। তবে শোনো, আমি তোমাকে একটা উপায় দিয়ে যেতে পারি। এমন কি উপায় গো? আমি এই মুহূর্তে আমি দেশ বিদেশে চলে যাচ্ছি, জানি না সে কখন ফিরে আসবো। তবে এই মুহূর্তে যদি তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, বিপদের সম্মুখীন হয়ে যাও, তখন তুমি কি করবে জানো? কি করবে? এ নাও, এই দুটো, এই সুখের এবং দুঃখের বাঁশি তোমার হস্তে আমি তুলে দিলাম। যখন তুমি বড় বিপদে পড়বে, তখন ওই দুঃখের বাঁশিটা ধরে টান দেবে। আমি যত দূরে থাকি না কেন, বাঁশির টানের সঙ্গে সঙ্গে আমি তৎক্ষণাৎ দূর কাঁদবে, আমি তোমার সম্মুখে এসে দর্শন দেব। তাই বুঝি? ঠিক আছে। বেশ বেশ, তোমার আদেশ শিরোধার্য। এই মুহূর্তে আমি সুখের বাসি দুঃখের বাসি আমি যত্ন স্বরূপ রেখে দেব। বেশ কমলা, আরে বিলম্ব না, আমি এই মুহূর্তে আমি আসি, কেমন? বেশ, তুমি ভালোভাবে থেকে দাও। তাই হবে প্রভু। তোমার আশীর্বাদ করি কল্যাণ। জয় শিব শম্ভু। আমার স্বামী আমার হস্তে তুলে দিয়েছে একটি সুখের বাসি দুঃখের বাসি। জানি না এই সুখের বাসি দুঃখের বাসি আমার ডাকে সাড়া দেবে কিনা। না না, যখন এই দুঃখের বাসি আমার স্বামী আমার হস্তে তুলে দিয়েছে, এই মুহূর্তে আমি এই বাসিকে আমি পরীক্ষা করব। তাই বিলম্ব না করেই এই দুঃখের বাসি আমি এই মুহূর্তে টান দেব। স্বামী! কমলা আমার বাসি টান দিয়েছে, না জানি কোনো বিপদে পড়েছে। কমলা! কমলা! কি আমি তো এই মুহূর্তে মাত্র আমি গৃহ ছেড়ে আমি ছয়মাত্র পথযাত্রা করেছিলাম। ওগো, কিন্তু বড় বিপদ হয়েছে। সর্বপ্রথমে তুমি আমায় ক্ষমা করো প্রভু। হ্যাঁ, শুধুমাত্র এই বাসিকে পরীক্ষা করব বলে আজ আমি দুঃখের বাসিতে টান দিয়েছি গো। ও, বাসিকে তুমি পরীক্ষা করার জন্য তুমি টান দিয়েছো? হ্যাঁ গো। আর আমি ভেবেছি কি জানো, না জানে আমি এই বাড়ি থেকে বেরোতে বেরোতেই হয়তো তোমার কোনো বিপদ আসলো না গো না, যার জন্য আমি আবার বিমুখে ফিরে আসলাম। তুমি যে আমার হস্তে বাসি তুলে দিয়েছো, এই বাসি কার্য করছে কিনা আমি পরীক্ষা করব না। বাবা সুন্দর, বেশ আর বিলম্ব না,
আমি আসলাম। বেশ। জয় শিব শম্ভু। স্বামী আমার গেছে দেশ বিদেশে ওঝাগিরি করতে, জানি না কতক্ষণে ফিরে আসবে। না না, দেরি নয়। গিরো মাঝে রয়েছে আমার পুত্র সমতুল্য ধনামানা, এই মুহূর্তে তাদেরকে আমি খাবারের ব্যবস্থা করে দিই। যাই। না, ওই তো আজ যেন নকরি ছুটে গেছে শঙ্করপুর গ্রামে ওঝা ধরন্তরীকে নিয়ে আসার জন্য চম্পলা নগরে। ধরন্তরী যদি চম্পলা নগরে আসে তবে যে সমস্ত কিছু ফিরিয়ে দেবে চন্দ্রধরী। আর বিলম্ব নয়, বিদ্যা ব্রাহ্মণী সেজে ছুটে চলেছে আমি ওই ওঝা ধরন্তরীর সম্মুখে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই মুহূর্তে আমি বাল্যবন্ধু চম্পকনগরে আমি পথযাত্রা শুরু করেছি। আর কিছুদূর পথ অগ্রসর হলে আমি সেইখানে পৌঁছে যাব। জয় শিব শম্ভু। একই কে নারী তুমি অকস্মাৎ মৌ পথরোধ করলে? আমি যা বৃদ্ধা ব্রাহ্মণী, ওই গ্রামে গঞ্জে গিয়েছিলাম ভিক্ষে করতে। কেউ মরে ভিক্ষে দেয় নাই গো, আমায় কিছু ভিক্ষে দাও না। কিন্তু আমি তোমাকে কি ভিক্ষা দিতে পারি? আমি এই পথ মাঝে কি ভিক্ষে দেব? আমি যে তোমার কাছে ভিক্ষে দেখতে পাচ্ছি, তবে তোমার পরিচয়? আমার পরিচয়? কথাটা যেন কেমন হয়ে গেল। ভিক্ষে চাইতে চাইতে আবার আমার পরিচয়। ভিখারিরা কোনোদিন কারো পরিচয় চায়? আমার পরিচয় নেবে তো? আমি হচ্ছি ওঝা ধরন্তরী, শঙ্খপুরে ঘর। আমি তোমার ওঝা ধরন্তরী, এই নাম শুনেছিলাম আমি আমার পিতামাতার মুখে। সবার আগে তোমার চরণে আমার শতকোটি প্রণাম। তবে জানো আমি তোমার কাছে কি ভিক্ষে চাই? কি ভিক্ষে চাই? আচ্ছা তুমি কোথায় চলেছো বলো তো? আমি কোথায় চলেছি? আমি চলেছি একমাত্র চম্পকনগরের অধিপতি চন্দ্র সদাগরে। সে তো আমার হচ্ছে পরম বাল্য বন্ধু। সে বড় বিপদে পড়েছে, তাকে আমি উদ্ধার করতে যাচ্ছি। ও চম্পানি নগরী। ওগো আমি কি ভিক্ষে চাই জানো? আমি শুধু এই ভিক্ষে চাই, তুমি ওই চম্পানি নগরে যেও না। কেন জানো? ওই চম্পানি নগরে গেলে হয়তো তোমার বিপদ হতে পারে। হাসলে কেন? বিপদ হবে ধরন্তরী। মঙ্গল অমঙ্গল তুমি গণনা করছো, আমার অমঙ্গল হবে? তোমার এই সব কথা আমি পছন্দ করি না। আচ্ছা আচ্ছা বলো দেখি, আচ্ছা তোমার পরিচয় কি? আমার পরিচয়? বেশ ভালো কথা, আজ তুমি আমার পরিচয় চেয়েছো তাই না? চেয়ে দেখো, আমি অন্য কেউ নয়, আমি যে ওই শিবের কন্যা মনসা। দাদা। পদ্মাবতী। দাদা গো, এমন কিবা কারণে আমারে পথরোধ করেছো জানতে পারি? বারে বারে জোর হস্ত করে তোমায় মিনতি করি যেও না তুমি চম্পানি নগরে। কেন জানো? কেন? ওই মথুর তোমার বন্ধু চন্দ্রধর, তার সঙ্গে রয়েছে মোর বাদ বিসংবাদ, তাই তুমি যেও না সেই চাই। মামা বাল্য বন্ধু অধিপতি চন্দ্রপতি সদাগর, তার সঙ্গে তোমার রয়েছে বাদ, কিন্তু আমার তো কোনো বাদ নেই। আমি ধর্মকে রক্ষা করতেই বিপদকালীন যে হয় দাদা, আমি উদ্ধার করতে যেতেই পারি। দাদা তুমি আমার পথ ছেড়ে দাও। দাদা আমি যে দেবকন্যা, ওগো 12 মাসে 13 পূজা সর্বদেব পাই, শিবের রাত্রি হয়ে আমি ছাড়ে খারে যাই, তোমায় নিষেধ করে তুমি যেও না। 12 মাসে 13 পূজা সর্বদেবে পায়। পূজারি হতে হলে, যোগ্যবান ব্যক্তি হলে তবে যোগ্য উচ্চ আসন পাওয়া যায়। তাই বলে এই নয় কারো ক্ষতি করে, কারো অপকার করে এইভাবে কোনদিন দেবী হওয়া যায় না। চর্চা হয়ে ব্যথা যদি না বুঝে সন্তানের ব্যথা। আমি যেই কাজে যাচ্ছিলাম বিপদ ছেড়ে দাও। বারবার নিষেধ করার সত্ত্বেও তুমি আমার কথা না শুনে ছুটে চলে যাও চম্পানি নগরে। তবে শোনো দাদা, শোনো, সত্যই যদি আমি তোমার ভগ্নিপত্নী হয়ে থাকি, এই পথ মাঝে তোমায় পরীক্ষা দিতে হবে। সামান্য
একটা নারী আমার মতো অসাধারণ তৈরিকে চায় পরীক্ষা করতে। দাদা ছি ছি ছি, সত্যই বলেছ, আমি সামান্য নারী তোমার ভগিনী। হ্যাঁ, তুমি না অজাধারণ তরি, নিজেকে বড় অহংকার মনে করো। যে দেখো, ওই তো তোমার সম্মুখে যেন বটবৃক্ষ দেখা যায়। আমি সামান্য নারী, জীবিতহিতা মনসা, আমার বিষের বোতামে পুড়িয়ে ছাই করে দেব। তোমায় জীবিত করতে হবে। বেশ, তাই হোক। সত্য যদি তাই হয়, এই যে দেখো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি ত্রিনয়নে চাইলাম তাকে বিষ নয়নে চল শুভ সম্ভব এই মুহূর্তে আমি প্রাণ রক্ষা যেন প্রাণ যেমন ছিল তেমন হয় ফিরে পেল ওই বটবৃক্ষ। দাদা তবে শোনো, আমি তোমায় বারবার নিষেধ করি, তুমি যেও না। তুমি এই যেও মুহূর্তে না। যাবে কিনা এবার আমি তোমাকে ধুলো পরীক্ষা করতে দাদা, চাই। তবে মনে কথা শোনো, আমায় পরীক্ষা করবে সত্য। দাদা, আমি যদি সত্যি তোমার ভগ্নী হয়ে থাকি, আমার কথা বাধা দিয়ে তুমি ছুটে চলে যাও চম্পানের নগরে। বাদ ছিল মোর চন্দ্রধরের সাথে, সেই বাদ বস্তাতে রেখে নতুন করে বাস সাজলাম তোমার সাথে। বাদ নিষেধে কিছু করে মৃত্যু হবে তোমার। যত বড় কার্য না, তত বড় কথা বলে। সামান্য একটা নারী হয়ে অসাধারণকে পরীক্ষা করতে চায়। যেই মাত্র আমি পরীক্ষা ধুলো পড়া নিয়েছি, সঙ্গে সঙ্গে করিল পড়ায়। বেশ, আর বিলম্ব নয়, এই মুহূর্তে এবার আমি আমার কার্যে আমি করিব বাবু। জয় শিব শম্ভু। কে কি আছে রে? কি আছে রে? খিদা লেগেছে খুব আমাকে। আরে কুরকুরা না কুরকুরা? কুকুরা নয়, দই আছে, দই। দই? হ্যাঁ দাদা হ্যাঁ, দই আছে বলছে। দই দই? কেমন- দই কেমন হ্যাঁ। হয়? দই কত করে ফিট? ওই দই ফিট হয়, তো কিসে হয়? স্যার হয়, স্যার কেজি। হ্যাঁ ঠিক হ্যাঁ? বলেছিস। দই ফিট বিক্রি হয় না। ও, কিলোতে বিক্রি হয়? হ্যাঁ, কত করে কিলো? বেশি দাম না, 200 টাকা কিলো। 200? 200? অরিজিনাল না ডুপ্লিকেট দই? আরে পয়সা দই আবার ডুপ্লিকেট হয়? হয় না। অরিজিনাল দই আমি নিজের হাতে পেতেছি। ভুষের না গরুর? দেখবো ভুষের না গরুর আছে। দেখি 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 দই কেমন আছে দেখি। ক্ষীর দই। হ্যাঁ, ক্ষীর দই। শোন, তোর কাছে টাকা আছে? না নাই? না, তুই গল্প করবি আর আমি খাবো। ঠিক আছে। আমি গল্প করবো, তুই খাবি। মাসি বেশ। কিছু কম লে, কম লে। কম? হ্যাঁ, না না, এক পয়সা কম হবে না, কারণ আমি কম নিজের হাতে হবে না? দই পেতেছি। কিছু কম লে না গে। এক পয়সা কম আর নিবি কি? কিছু কম লে। না 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 না, আমি অন্য গ্রামে যাবো। অন্য নিলে গায়ে বল। যাবি? পয়সা আছে? নাই। পয়সা নাই, কথা বলছি কেন? এখান থেকে দূরে হট। আমি অন্য দেবো গ্রামে না যাবো। খোঁজা। চললাম গো, দই নেবে গো, দই। মাসি, ভালোই তো লাগছে খেতে গে। কি? টেস্ট করবো না? আরে ছোড়া, হ্যাঁ। তুই আর তোর কি তোর- ব্যাপার? এটা কি তোর আছে? দই হারে কি মা? আরে তোরা আমার দইয়ের দাম না দিয়ে কি করলি? আমার দইয়ের হাঁড়ি ভেঙে দিলি। তারা তোকে তোদেরকে দেখি। আরে ছোড়া, তুই ভাঙলি কেন? আরে ভাঙলি কেন? আরে ভেঙে দেবো রে মারা। তুই আমার দইয়ের হাঁড়ি ভেঙেছিস। আমি না, আরে ভেঙে দেবো রে মারা। আগে। এদিকে শোন, ওই চূড়া খেয়েছে। মারা। ওই চূড়া। আমি খাইনি। ওই তুই কে খেয়েছে? তোর বাবা খেয়েছে? ওই চূড়া। তুই এত বড় সর্বনাশ করলি কেন? হ্যাঁ, তোরা আমার দই খালি কেন বল? দাঁড়া, তোর এদিকে দই লেগেছে দেখি দেখি পিছনে। কি দেখবি? তোর পিছনে দই লেগেছে দেখি না। আমার- এখানে আমার- কেমন taste আগে। আমার পিছনে দই দেখছিস? মরা, দইয়ের দাম না দিয়ে যখন তোর দইয়ের হাঁড়ি ভেঙেছিস, দই খাওয়ার কি জ্বালা তোর মরবে মরে বুঝবি রে মরা। চললাম, আমি আর এই গ্রামে দই বিক্রি করবো না। চললাম আমি উত্তর পাড়ায়। মাগে। মানা।
মাগে মাগে ভিতরে চলে যাচ্ছে ওগে মা মা মাগে তাড়াতাড়ি করছিস গে মা মা মনা কি হলো রে কি হয়েছে মাগে পেট কেটে কুন কুন করছে মাকে কেমনি লাগছে মাকে মাকে লাল লাল করে দেখছি আর জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই মুহূর্তে আমি গৃহমাঝে আমি যাত্রা করি। জয় শিব শম্ভু, জয় শিব। আরে কি বাবা কে এমনি করে প্রথম আজ ধুলায় গড়াগড়ি দিচ্ছে? আরে আমার সেই দৃশ্য দুই ছেলে থানা মানা এ কি থানা এ মানা বাবা এই কি হয়েছে তোমাদের? কি আশ্চর্য, তারা কি খেয়েছে গো? ইস, দুইজনেই খেয়েছে। ও বুঝতে পেরেছি, হয়তো কোনো দই বানিয়ে গিয়েছিল প্রথম আজ তার কাছে হয়তো দই তারা খেয়ে ফেলেছে। বাচ্চা মানুষ তো তারা তো জানে না, কিন্তু ওই দই বালি সে কে হতে পারে আমি বুঝে গেছি। তাই তো আমার সঙ্গে পরীক্ষায় না পেরে পলায়ন করেছিল। সেদিন সে বলেছিল যার সাথে আমি তোমার পিছনে আমি ষড়যন্ত্র শুরু করতে চলেছি। ঠিক তার চক্রান্ত, বাদ্যবতী চক্রান্ত। তবে এটা ঠিক, এই মুহূর্তে আমি ধরা মনাকে প্রাণ আমি ফিরে ওম হুম কিং স্বাহা। আমি খাবো দই বাবা খেয়েছো? আমার চোখ দিয়ে দম গেছিল বাবা। আচ্ছা হ্যাঁ তোমরা অমন করে দই খেয়েছো, কোথায় দই খেয়েছিলে বলবে? কোথায় খেয়েছো? এসরা দই বিক্রি করতে হ্যাঁ নতুন গোয়ালিনী গোয়ালিনী। হ্যাঁ আমি যদি এই পথ দিয়ে না যেতাম তাহলে তোমরা সারা জীবনের মতো তোমরা এই ধুলোয় গড়াগড়ি করতে। আমরা শেষ তোমরা শেষ হয়ে গিয়েছিল, বাবা আমি তোমাদের প্রাণ ফিরিয়ে দিলাম। বাবা চলো। হ্যাঁ আমার দম চোখ দিয়ে গেল কেন, পিছন দিয়ে গেল না কেন? চোখ দিয়ে তো যাবে, যেদিকে ছিদ্র পাবে সেদিকেই, সেদিক দিয়ে প্রাণবায়ু বেরিয়ে যাবে। চলো 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 ঘরে চলো চলো। সত্যি জানি না ধারামোড়া কোথায় খেলাধুলা করতে গেছে, কতক্ষণে ফিরে আসবে। আমি কিছু সময় অপেক্ষা করে দেখি তারা কতক্ষণে আসে। এই তো আমি চলে এসেছি, মনে এটাই আমার সইয়ের বাড়ি। সই সই একে এমন সময় কে ডাকাডাকি করে? না না, একটিবার কুটিরের দরজা খুলে আমি দেখি। সই সই, কিন্তু আমি তো তোমায় চিনতে পারলাম না গো। চিনতে পারবে কেমন করে? অনেক দিন হয়ে গেল, সেই ছোট্টবেলার কথা। একসঙ্গে আমরা লেখাপড়া করতাম, একসঙ্গে খেলাধুলো করতাম, একসঙ্গে আমরা ওই কুল গাছে গিয়ে ঢিল ছড়ে কুল ফিরে খেতাম। তোমার নাম কমলা আর আমার নাম বিমলা। ও তুমি সেই বিমলা? হ্যাঁ সই। সত্যি আমি এবার তোমায় চিনতে পেরেছি সই, কিন্তু জানিস- এতদিন পরে ও এই সইয়ের কথা মনে পড়েছে। জানো সই, সন্তান সন্ততিকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিলাম। সংসার করতে করতে এক এক করে 12টি বছর হয়ে গেল। আজ মনে মনে স্থির করলাম সেই ছোট্টবেলার সইয়ের বাড়িতে অনেকদিন থেকে যায়নি। সইয়ের তো বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করে সংসার করেছি। তাই তো মনে মনে ভাবলাম আমি তোমার এই কুটিরে একদিনের জন্য ঘুরে আসি। সই হঠাৎ করে তোমার কথা মনে পড়লো বলে আর তোমাদের বাড়িতে চলে এসেছি। এসেছে যখন খুব ভালো হয়েছে।
কুটিরে বিশ্রাম করো, সই। তারপর না হয় তোমার সঙ্গে কথাবার্তা ঠিক আছে, হবে। এসে বসো। আচ্ছা সই, বলো। একটা কথা বলো, মনে কিছু করবে না? কি বলবে? শুধু তোমাকে দেখছি, আমার সকালকে তো দেখতে পাচ্ছি ও, না। তোমার সকার কথা আর বলো না। কেন? সর্বদাই সারাক্ষণ দেশ বিদেশে থাকি গো। দেশ বিদেশে থাকে, হ্যাঁ, সে কিন্তু যে- কি কর্ম করে? সে এক মস্ত বড় ওঝা। ওঝা? হ্যাঁ, ওঝাগিরি করে বেড়ায়। সেটি আবার কেমন সই? ওঝাগিরি করে বেড়ায়? মানে তুমি বুঝতে পারলে না? না না, ঠিক বলতে সর্পে যদি পারলাম না। দংশন করে, হ্যাঁ। সেই রোগীকে আমার স্বামী সুস্থ করে তোলে। ও মা, তাই নাকি? হ্যাঁ। ও মা, জানো সই, তোমার সৌভাগ্য, তোমার স্বামী যেমন দেশ বিদেশে গিয়ে যাকে সাপে দংশন করে তাকে যখন ভালো করে, কিন্তু আমি শুনেছি সর্প নিয়ে খেলা করলে নাকি তার সর্পের ঘাতেই মৃত্যু হয়। না না সই, তুমি ভুল শুনেছো। ভুল শুনেছি? আমার স্বামী সর্প নিয়ে খেলা করে সত্যই, হ্যাঁ, কিন্তু কিন্তু তার কখনো অমঙ্গল হতে পারে না গো। সই, তুমি আমাকে হাসালে, কারণ আমরা নারীরা অবলা সরলা, অল্প কথাই বুঝে যাই। জানো একটি কথা বলবো? কি? জন্মিলে মরিতে হয়, অমর কি কথা কয়, জন্ম নিলে একদিন মৃত্যু নিশ্চয় অনিবার্য। তোমাকে ভুল কথা বলি, বুঝিয়েছি। আচ্ছা বলো তো, তোমার স্বামী যদি কোনোদিন কোথাও কোনো বিপদ হয়, কি করে তুমি বুঝবি? আর তোমার যদি কোনো বিপদ হয়, তোমার স্বামী কি করে বুঝবি? আর বলো না সই, আমার স্বামী যখন ওঝাগিরি করতে যায়, হ্যাঁ, আমার হস্তে তুলে দিয়েছে একটি সুখের বাসি, সুখের বাসি, একটি দুঃখের বাসি। দুঃখের বাসি? যখনই আমার কোনো অসুবিধা হবে, হ্যাঁ। তখন আমি দুঃখের বাসিতে টান দিই, অমনি আমার স্বামী কুটিরে ফিরে আসে। ও, এই ব্যাপার। একটি কথা বলবো সই, কি? আমরা নারীরা অনেক অবলা সরলা, অল্প কথাই বুঝে যাই বলি আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। কিন্তু জানো সই, তোমার স্বামী যে দেশ বিদেশে ওঝাগিরি করে বেড়ায়, হয়তো তোমাকে মনে প্রাণে ভালোই বাসে না। এ কি বলছো যদি তুমি? ভালোবাসতো, তোমার স্বামীর মনের কথাগুলো তোমায় নিশ্চয়ই খুলে বলতো। সই, কথায় রয়েছে, স্বামী স্ত্রী যদি হয় এক মন, তবে পাওয়া যায় গঙ্গা দর্শন। এ যদি সত্য হয়, তোমাকে ভুল বুঝিয়েছে, তোমাকে মোটেই ভালোবাসে না। এ কি বললে সই? আমার স্বামী সর্বদাই আমায় এত ভালোবাসে যে আমি তোমায় বোঝাতে পারবো না। বোঝাতে পারবে না? যদি তাই হতো, তোমার নিশ্চয়ই তোমার স্বামী তোমার মৃত্যুর কথা বলতো। কারণ দেখো না, আমার স্বামী এভাবেই সর্প নিয়ে খেলা করতো, অনেক দূরে দূরে ওঝাগিরি করতে যেত। একদিন হঠাৎ করে সর্পঘাতে আমার স্বামীর মৃত্যু হয়ে যায়। আজ আমি আমার স্বামীর কারণে বিধবা হয়ে গেছি। তোমার মঙ্গলের জন্য আমি বলছি সই। আরেকটি কথা বলবো, তোমার স্বামী দেশ বিদেশে ওঝাগিরি করে বেড়ায়, হয়তো তোমার স্বামী নিশ্চয়ই কোনো বড় নারীর প্রেমে পড়েছে। না সই না, আমার স্বামী এমন কর্ম করতে পারে না। কর্ম করতে পারে না? পুরুষকে কখনো বিশ্বাস করতে নেই। যদি তুমি পরীক্ষা করতে চাও, একটিবার তুমি তোমার স্বামীকে পরীক্ষা করতে পারো। যে দুঃখের বাসি তোমাকে দিয়ে গেছে, একটিবার ওই দুঃখের বাসিতে টান দিয়ে তোমার স্বামীকে ডেকে আনো, আর তোমার স্বামীর মৃত্যু কি সে হবে তার সংবাদ তুমি শুনবে, তবে আমি বিশ্বাস করবো তোমার স্বামী মনে প্রাণে ভালোবাসি। তাই হবে। আমার স্বামীকে আমি কোনোদিন পরীক্ষা করে নিচ্ছে আমায় সে কতটা ভালোবাসে। এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ সই। তবে আজকের দিনে আসি, আর আসার পথে আমি আমার ছায়ার জন্য দধি নিয়ে এসেছি। এই চিনি পাতা দধি আমার সাধারণ মুখে দেবে, কেমন? বেশ, বলছি আজকের দিনে থেকে যাও না। জানো সই, অনেকদিন পর যখন এসেছি, সন্তানদের রেখে এসেছি, আমাকে তো গিয়ে রান্নাবান্না করতে হবে। আর একদিন এসে আমরা দুজন মিলে এক জায়গায় বসে এক থালায় বসে বসে খাবো, বেশ, তাই সেবা হবে। করবো, কেমন? তবে আজকে দিন আসি সই। আবার এসো সই। আসি। একই আমি একই শুনলাম। না না, আর বিলম্ব নয়, আমার মন যে বড় কুগাই। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি দুঃখের বাসিতে টান দেব। স্বামী, ওই তো কমলা আমার দুঃখের মাঝে টান দিয়েছে। না না, আমি কমলার সঙ্গে দেখা করবো। কমলা, কমলা, কমলা! এ কি কি হয়েছে? তুমি অমন করে আমার দুঃখের মাঝে টান দিয়েছো কেন? ওগো, অনেক
বিলম্ব হয়ে গেছে তো, তাই মনে বড় চিন্তা হচ্ছিল গো। বেশ কমলা, তুমি ভালো আছো তো? হ্যাঁ গো। কোনো অসুবিধা হয় না? না, না, না। বাহ, আমি জানি আমার কমলা ভালো থাকবে। তবে শোনো কমলা, বলো। আমি এতদিন ধরে আমি অঝাগিরি করে চলেছি, তাই তো আমি বড় পরিশ্রান্ত, বড় ক্লান্ত, তৎসঙ্গে আমি বড় ক্ষুধার্ত। তাই যদি কিছু জলযোগের কিছু ব্যবস্থা থাকে তুমি একটু আমরা দিবি। বেশ বেশ, আমি এই মুহূর্তে এনে দিচ্ছি প্রভু। এই না গো, এই চিনি পাতা দগ্ধি তুমি গ্রহণ করো। কি কমলা, আজকে এত সুন্দর এই চিনি পাতা দই, তার সঙ্গে সুন্দর সুন্দর নাড়ু দেখছি, এত সুন্দর খাবার তৈরি করেছো তুমি? ওগো, এ আমি তৈরি করিনি, তবে আমার কুটিরে এসেছিল আমার এক সই। তোমার সই? হ্যাঁ। কিন্তু তোমার সইয়ের কথা তো তুমি এর আগে কোনোদিন আমায় বলোনি। সত্যি আমি তোমায় বলতে ভুলে গেছিলাম। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা বেশ, ঠিক আছে। বাহ, অতীব সুস্বাদু, কত সুন্দর, সে মনে হচ্ছে যেন প্রাণটা জুড়িয়ে গেল। কমলা, আমি একটু ক্ষণকাল আমি বিশ্রামে যেতে চাইছি, কারণ আমি বড় পরিশ্রম, বড় ক্লান্ত। আর তুমি যদি পারো আমায় তুমি পদসেবা করবে, এ হচ্ছে নারীদের ধর্ম। যাই হোক, আমি একটু বিশ্রামে যাই। ওগো, ওগো, তোমায় একটি কথা বলবো প্রভু। এ কি কমলা, তুমি আমার পদসেবা করছো? পদসেবা করতে করতে তোমার চোখের জল আমার এই পদের উপরে কি ব্যাপার? তুমি কাঁদছো কেন? ওগো, জানতে পারি? তুমি সর্বদাই সর্প নিয়ে খেলাধুলা করো। আমার যে প্রাণে বড় ভয় হয়, না জানি কখন তোমার কোন বিপদ ঘনিয়ে আসবে। আমি কুটিরে থেকে হয়তো জানতেই পারবো না। কমলা, তুমি এ কি বলছো? তোমার মুখে এই কথা শোভা পায় না। সর্পণে আমি খেলা করি, আমার যে কোনো বিপদ হবে এবং আমার এই জাগতিক জগতের জীব যতগুলো রয়েছে, কীট পতঙ্গ আদি শুরু করি, ইত্যাদি ইত্যাদি, সবার জন্মের পর মৃত্যু আছে। কিন্তু তোমার এই স্বামী অজাধরন্ধরে কোনোদিন মৃত্যু। না না না, এ আমি বিশ্বাস করি না। জন্ম হলে মানুষের মৃত্যু নিশ্চিত। ওগো, ওগো, বলো না, এমনই কি করে তোমার মৃত্যুর সংবাদ আমায় তুমি বলবে না? কমলা, এ তুমি কি বলছো? তুমি আমার কথা বিশ্বাস করছো না বুঝি? তোমাকে নাই আমি এতটাই ভালোবাসি, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তোমাকে আমি মিথ্যে কথা বলে, তোমার কাছে আমি চাতুরতা করে আমি কি থাকতে পারি বলো? না না, আমি বুঝেছি, তুমি সর্বদাই আমায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসেছো। কমলা, এই কমলাকে তুমি কোনোদিন এতটুকু ভালোবাসনি। যদি ভালোবাসতে, আমার কাছে তুমি কোনোদিনই কিছু লুকোতে না। একে আশ্চর্য! কমলা, কমলা এতদিন আমার কাছে এইসব কথা কোনোদিন তো আমি তার মুখে শুনিনি। আর অদ্য কেন কেন বারবার আমার মৃত্যু খবর চাইছে? কমলা, আমি তোমাকে স্পর্শ করে বলছি, তুমি বিশ্বাস করো, আমার মৃত্যু নেই, কখনো আমার মৃত্যু নেই। এ সত্য নয়, তোমার মৃত্যু নিশ্চয়ই রয়েছে। শুধুমাত্র তুমি আমায় বলবে না বলে আমায় বোঝাতে চাইছো। বেশ, তোমায় বলতে হবে না, আমি তোমার কাছে কোনোদিন শুনতে চাইবো না। কি কমলা, তুমি দুঃখ পাচ্ছ, তুমি কান্না করছো? আমার সহধর্মিনী যখন এতটাই ভেঙে পড়েছে আমার মৃত্যু খবর শুনবে বলে, আমি
তুমি আমার মনের কথা, আমি তাকে না বলে আমি কাকে বলবো? হ্যাঁ, কমলা, তুমি যখন আজকে বার যখন একই তুমি বায়না ধরেছো আমার মৃত্যুর খবর নেবে, আমি তোমাকে বলবো, কিন্তু জানো আমার মৃত্যুর খবর যেন কোনো রকম কোনো কেউ যেন শ্রবণ করতে না পারে। তুমি জানলা দরজা সুন্দর করে বন্ধ করে দাও, ভেতরে এসো কমলা। বেশ বেশ, আমি দরজা চালানো সব বন্ধ করে দিয়েছি প্রভু। এবার তুমি আমায় বলো কমলা, তুমি কেন আজ অমন করে আমার সে মৃত্যুর কথা শুনতে চাইছো? মৃত্যুর কথা যখন আমি বলতে যাচ্ছি মনে হচ্ছে যেন আমার যেন সে প্রাণখানা থরথর করে কেঁপে আসছে, তার সঙ্গে আমার ঝোপ পারষ্ট হয়ে আসছে। তুমি শোনো না প্রিয়, তুমি শোনো না গো। আমায় একবার বলো, আমি কোনোদিন কারো কাছে প্রকাশ করব না। বেশ, আমি বলবো, আমি এই মুহূর্তে তোমাকে মৃত্যুর বিবরণ আমি এক এক করে আমি প্রকাশ করব। শোনো শোনো কমলা, শোনো আমার সেই মৃত্যুর কথা, ভবিষ্যৎবাণী। ওরে কাল নাগিনী, ওরে ঢালছে রে কানের গোড়ায় বসে, ওরে কাল নাগিনী ঢালছে রে কানের গোড়ায় বসে, কথা নেবে প্রাণে বধিবে শেষে, ওরে কাল নাগিনী ঢালছে রে কানের গোড়ায় বসে, যে কর্ম করতে চলেছে তুমি, আজ যে তোমার গোপন তথ্য আজ প্রকাশ করতে চলেছে, সে তোমার ধ্বংসের মূল কারণ। এই কথা তুমি কখনো কারোর সম্পর্কে বলতে পারো না ধারণ করি। আমি বলতে চাও আমি কে? কে তুই? আমি কর্ণ নয়, আমি তোমার বিবেক, আমি তোমার নিয়তি। আমার নিয়তি সত্যি ধনন্তরী, তাই এই মৃত্যু সংবাদের কথা তুমি কারোর সম্মুখে তুলে ধরো না, কারোর সম্মুখে তুমি প্রকাশ করো না, তুমি কারোর সম্মুখে প্রকাশ করো না। আমি মৃত্যুর খবর আমি বলবো, কি হয়েছে তো? এই জন্য আমায় দৈববাণী দিয়ে যায়, আমি তোমায় মৃত্যুর কথা আমি বলতে পারছি না। দৈববাণী কই? আমি তো শুনতে পাইনি। তুমি দৈববাণী শুনতে পেয়েছো? না না, তুমি আমায় বলবে না বলে আমার কাছে তুমি ছলনা করছো। কমলা, ওগো, আমি তোমার কাছে ছলনা করিনি কমলা। মৃত্যুর খবর যখন আমি বলবো করছি, মনে হচ্ছে যেন চারিদিকে আমি অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি। তুমি শুনবেই কমলা। আমায় তুমি একটিবার প্রকাশ করে বলো না। বেশ, আমি তোমাকে বলবো, তবে শোনো কমলা, অসাধারণ তোরে মৃত্যু একমাত্র হবে
সেই দিন সে ক্ষণেই দেবাদিদেব মহাদেব কৈলাসে সর্বসদা সর্বদাই বিরাজমান মহাদেবের জটার উপরে যে উদয়গিরি নাগ, সেইখানে উদয় কাল নাগ বিরাজমান। সে উদয় কাল নাগকে যদি এনে যদি আমার সেই ওই চৌকটের উপরে থেকে আর আমি যেই মুহূর্তে আমি স্নান করতে বেরোবো সেই মুহূর্তে যদি একই ছবলে যদি আমার সে বাম স্কন্ধে পঞ্চম তিল যদি গ্রাস করতে পারে তবেই অথা ধনন্তরের মৃত্যু হবে। আজ তোমাকে আমি এক এক করে মৃত্যুর খবর আমি বলে দিলাম। আমার যে ভয় হচ্ছে প্রাণী গো, আমি তোমাকে কেন প্রকাশ করব? তুমি ভয় পেও না, ওই কৈলাস থেকে কেউ সংকোচন নাককে আনতেও পারবে না, আর তোমার কখনো মৃত্যু হবে না প্রভু। কমলা, কিন্তু কমলা তুমি এক কাজ করো, তুমি আমাকে একটু তৈল বাটিতে দাও, আমি এই মুহূর্তে স্নানে যাব। বেশ প্রভু, আমি স্নান করব। এই নাও গো। কোথায় উদয়কাল? উদয়কাল, তোমায় নিয়ে এসেছি আমি ওই কৈলাস হতে এই মধ্যলোকে। আর বিলম্ব নয়, ছুটে যাবে তুমি ওই ধরন্তরের নিকটে। এক ছবলে বাম স্তর হইতে পঞ্চমৃতিল তুমি তুলে নেবে। যাও উদয়কাল। বলো গো। আমার তৈল বর্ধন করা হয়ে গিয়েছে, এবার আমি স্নান করে আসি। কেমন? বেশ, আমি ততক্ষণে তোমার পুজোর জোগাড় করে রাখি। বেশ বেশ, তুমি পুজোর জোগাড় নাও, সামগ্রী সবকিছু দ্রব্যাদিগুলো তুমি গুছিয়ে নাও, আমি স্নান করে এসে আমি পুজো করব। তাই হবে গো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কমলা, তুমি আমার মৃত্যুর খবর শুনতে চেও না। তুমি অমন করে ভেঙে পড়ো না, এর নিশ্চয়ই কোনো উপায় রয়েছে। এই মুহূর্তে ধনা মনাকে ডেকে পাঠাও। এসো প্রভু। কমলা, এই মুহূর্তে তুমি আমার সেই দুই শিষ্য ছেলেকে তুমি ডেকে দাও। এই তারা কোথায়? আমি স্থির থাকতে পারি না। তুমি একটু শান্ত হও প্রভু। কোথায় বাবা ধনা মনা? গুরুমা, একটি গুরুমা, তোমাদের নয়নে জল কেন ছলছল করে? গুরু পিতা, এমন কি হয়েছে? বাবা ধনা মনা, তোমরা হয়তো বুঝতে পারছো না যে দেখো আমার সেই বাম স্কন্ধের পঞ্চমটি তিল যে ছিল, সেই তিল উদয় কালে নাকি এক ছবলে গ্রাস করে উঠেছে। আমি তো প্রাণে মারা যাবো বাবা। তোমাদের হয়তো আমি আর দেখতে পাবো না, তোমাদের কাছে আমি অনেক দূরে চলে যাবো। হ্যাঁ কমলা, শোনো বাবা ধনা মনা, তোমরা যদি তোমার সেই গুরু পিতাকে রক্ষা করতে চাও, এই মুহূর্তে তোমরা স্থির না থেকে তোমরা ছুটে যাও অন্ধমাধব পর্বতে। সেইখান হতে তোমরা বিশল্যকরণে নিয়ে আসতে যাও। গুরু পিতা, আমরা তো সেই গাছকে চিনি না গুরু পিতা। সেই গাছকে তোমরা চিনো না, তোমরা চিনতে পারবে আমি উপায় বলে দিচ্ছি। তোমরা এক জীবন্ত পায়রাকে তোমরা মেরে ফেলে এবং সে মৃত পায়রাকে তোমরা প্রতিটা গাছে গাছে স্পর্শ করবে। যেই গাছে স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে
প্রাণ ফিরে পাবে সেই গাছটা তোমরা নিয়ে এসো। এই বেশ, যাও, যাও বাবা, তাই করো, যাও। বেশ চলো। কমলা, এই মা, শান্ত হও। এই বাইরে মা কামনা একটা। ফিরে আসবে গো। বেশ এই যে এই তো কাছে কাছে ছুয়া, ছুয়া কাছে কাছে ছুয়াচ্ছিস? হ্যাঁ 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 এই তো ছোঁয়ালাম, এই যে এই তো প্রাণ পেয়ে গেছে। পেয়েছে? হ্যাঁ আর বিলম্ব না করে অবিলম্বে ফিরে যাব। আই বেশ। আই একি না এই ধরতুম প্রাণে মারা যাবে বলি পাচ্ছে যে তোমার দুই শিষ্যকে ওই বিশল্যকরণ নিয়ে আনার জন্য, তাই না? ওই তো তারা যেন ছুটে আসছে। আর বিলম্ব নয়, আজ আমি তাদের গুরুমাতার রূপ ধারণ করে এই পথে বন্ধন করি না কেন। আর কোথায় গেলি রে ওরে ধনমনা? একই গুরুমা, ধনমনা আজ তুমি গুরু পিতাকে ছেড়ে দিয়ে কেন আজ প্রথম আছি কাঁদছো গুরুমা? ওরে বাবা, সেই সময় তোরা ওই বিশল্যকরণী আনতে গিয়েছিলি, ওরে তোদের যে গুরু পিতা প্রাণে মারা গেছে। একই বললে, একই বললে গুরুমা? ওরে আর তোরা বিলম্ব করিস না, যদি তোদের গুরু পিতার মৃত্যু মুখ দেখতে চাস ছুটে যা ওই বন শ্মশানে। বেশ বেশ, এই গাছকে আর কি করবো গুরুমা? এই গাছের প্রয়োজন নেই বাবা, তোরা অদূরে ফেলে দে। বেশ, এই গাছকে ফেলে দে। কমলা, এখনো পর্যন্ত তারা সেই বিশল্যকরণে নিয়ে আসছে না। হয়তো আমি আর প্রাণে বাঁচবো না কমলা। কই মহাশ্মশানে তো কাউকে দেখতে পাই না। চল যাই, ঘরে যাই। একই তোমরা বিশল্যকরণে নিয়ে এসেছো বাবা, তাও তাও আমার সেই ক্ষতস্থানে তোমরা সেখানে লাগিয়ে দাও। ওগো বাবা, একি মা, তোমাকে তো প্রথম আজই দেখলাম মাগো, তুমি কন্দন করছিলে। প্রথম আছি হ্যাঁ এ, কি তুমি বলে বলছিস না না? তোমার পিতার বেঁচে নেই, গাছখানা ফেলে ও দাও। কি তারাও বলছিস তো? তারাও কমলা, তার মানে আমি বুঝতে পেরেছি তোমরা হয়তো আমাকে আর কোনোদিন প্রাণে তোমরা রক্ষা করতে পারবে না। গুরু পিতা নিশ্চয়ই হয়তো এটা হচ্ছে তার চক্রান্ত, ওই দুই পদ্মাবতী চক্রান্ত আমি বুঝতে পেরেছি। তোমরা এক কাজ করো বাবা, যেইখানে সে বিশল্যকরণ তোমরা নিক্ষেপ করেছো সেইখানকার এক মৃত্তিকা তুমি নিয়ে এসো, এক মুষ্টি যাও, যাও বাবা যাও। বেশ, আমরা এই মুহূর্তে নিয়ে আসছি। ধরন্তরী না, তোমায় যদি এই পৃথিবীতে আমি বাঁচিয়ে রাখি কোনোদিন আমি বিশ্বপিতা হতে পারবো না। তাই তো আমি বড় মায়াবিনী, মায়া রূপে মায়া নদীর সৃষ্টি করলাম। চল, দেরি হয়ে যাচ্ছে। আয় চল। আয়, দেরি হয়ে যাচ্ছে। আরে কি ব্যাপার? এখানে তো নদী ছিল না, নদী হলো কি তুই করে? তো জলের মধ্যে পড়তে এক্ষুনি, যত জোরে তাই তো চল, গুরু পিতাকে গিয়ে বলবো। চল চল চল। গুরু পিতা, বাবা ধরা, যেখানে আমরা গাছটি ফেলেছিলাম সেখানে একটি নদী বয়ে যাচ্ছে। সেইখানে নদী হয়ে গিয়েছে। হ্যাঁ বাবা, তবে শোনো বাবা, তোমরা নদী যখন দেখে এসেছো, নদীর জলের পাখির যে ফেনাগুলো হয়, হ্যাঁ। এই সেই ফেনা তোমরা দু হাতে তোমরা তুলে নিয়ে এসো। বেশ, চাও চাও। চল যাই। ধরন্তরী সত্যই বলেছো তুমি? এই এই সাগর বক্ষের ফেনা যদি তুমি নিয়ে যাও, তবে তুমি যে তোমার ক্ষতস্থানে লাগাও পুনরায় তুমি এক এক করে 4 যুগের অমর হবে না। আমি সুবিধা মনুষ্য ধরন্তরী, তাই তো বিলম্ব না করে হংস রূপ ধারণ করে সকল ফেনাগুলো আমি ভক্ষণই করে নেব। আয়, 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 হট, 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 হট। তোর লাগে তো খেলো, তোর লাগে তো। আমার লাগে খেলে না, তোর খেলো লাগে। না, শোন, এক কাজ কর। দেরি হয়ে গেল। নদীটাকে চেরা উঠিলে চলে যাবো। আমি আর স্থির থাকতে পারি না। আমরা সেখানে গাছ নিতে গেলাম, তারপর ওই ফেনা নিতে গেলাম, সেখানে হংস হংসিতে ফেনাগুলো খেয়ে নিয়েছে। গুরু পিতা। অংশতে খেয়ে নিয়েছে। আমি বুঝতে পেরেছি বাবা, তোমরাই আমাকে আর রক্ষা করতে পারবে না। কমলা,
ওগো এ তুমি কি করলে কমলা? ওগো তুমি নিজে তোমার প্রাণপতির তোমার অমঙ্গল তুমি নিজেই ডেকে নিলে। না আমি বুঝতে পারিনি। ওগো ওই তো মনে হচ্ছে যেন কি আমাকে ডাকছে। ওরে ধনন্তরী, এ তুই ছুটিয়া, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। কমলা, ও বলি কমলা, তুমি কেন শোনো মৃত্যুর খবর? তুমি আমাকে হারিয়ে ফেলবে কমলা। শোনো শোনো ও কমলা, ওইটা বলি যে আরে কেন শোনো মৃত্যুর খবর? আমরা অমঙ্গল হইল। আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আমার দুই চক্ষু মানে চন্দ্র হয়ে আসছে। কোথায় বাবা ধরাবো না? বাবা না, বাবা তোমরা, আমি তো তোমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাব। তাই আমার মৃত্যুর পরে তোমরা আমার দুই হাত দুই পা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তোমরা কর্তন করে নিক্ষেপ করবে। আর অবশেষে আমার সে জিহ্বাখানাকে তোমরা কর্তন করে দুই ভাইয়ে স্নান করে ভাগাভাগি করে খেয়ে নেবে। কি কে যেন রাখছে? ওরে ওঝা, তুই আয়, তুই আসবো আমি আসছি। কমলা 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 কমলা, চলে গেল বলো না। একটিবারে তোমাকে কমলা বলে ডাকো না। ভেঙে গেল গো সাজানো সোনা ভেঙে গেল গো, ভেঙে গেল গো সাজানো সোনা ভেঙে গেল।
আমাদের হস্তে করি তুলে দাও, ওই গুরু পিতাকে দিয়ে যাব মহাশ্মশানে। তাই চল ধনা বনা, তোর গুরু পিতাকে এই মুহূর্তে ওই তুলসী তলায় নিয়ে চল। আমি সুন্দর করে বেশ মা, আমাদের করি দাও মা, ওই করি নিয়ে ওই একটি সুন্দর করে ওই বাঁশের কাঁচা বানিয়ে হরিবল বলতে বলতে দিয়ে চলে যাব মহাশ্মশানে। গুরুমা কিরম আছে তো কোনো করি নেই জানিস, তোর গুরু পিতা সর্বদাই সকলের কত না উপকার করেছে, কোনোদিন কারো কাছে কোনো করি নেইনি। চল ধনা মনা, এই শঙ্খপুরের ধারে ধারে ভিক্ষে করে তোর গুরু পিতাকে সব কাজ করতে হবে রে বাবা। বেশ মা, বেশ মা, আর একটি পয়সা শূন্য হাতে দাও দাও দিয়া মা, সুখের স্বপ্ন মিছে খোলো, ভিক্ষা মাগি তাই, ভিক্ষে মাগি তাই, একটি পয়সা শূন্য হাতে দাও দাও দিয়া ভাই, সুখের স্বপ্ন
ওগো মা ইয়োগো তোমার এই নয়নের জল মুছে দাও। ওই আমরা গ্রামবাসী সকল মিলে ওই গুরু পিতাকে ধরে